শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 মে শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 21 মে পর্যন্ত রাজ্য জুড়ে অতিবৃষ্টির পূর্বাভাস, বড় ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজ্যে উচ্ছেদ অভিযান, নগাঁও লোকসভা উপনির্বাচন, 11 সদস্যের কমিটি বিজেপির, নিজ ফুলবাড়িতে বরাকের বাঙ্গন ক্রমশ তীব্র হচ্ছে, বিধায়ক কমলাক্ষের দৃষ্টি আকর্ষণ, শিলচরে কৃত্রিম বন্যা, শহরবাসীকেই দায়ী করলেন নবনির্বাচিত বিধায়ক ডক্টর রাজদীপ রায়। বিপুল জয়ে দায়িত্ব বেড়েছে, আগের চেয়ে বেশি কষ্ট করব বললেন মুখ্যমন্ত্রী। জুলাইয়ে বাজেট, 5 বছরের পরিকল্পনা প্রস্তুতি সরকারের। জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের, ভার্চুয়াল শুনানি ও বিচারপতিদের একসঙ্গে গাড়িতে যাতায়াতের সিদ্ধান্ত। এক রাজ্য এক আইন বার্তা হিমন্তের, 26 মে বিধানসভায় উঠবে আসামের ইউসিসি। জালালপুরে ডাকাতি ঘটনায় 3 সন্দেহভাজন ব্যক্তি আটক গুমড়ায়। গভীর রাতে রহস্যজনকভাবে নিখোঁজ কিশোরী, 1 সপ্তাহ পুরো সন্ধানহীন। এবং সর্বশেষ খবরটি হল, শ্রীগৌরীতে রেল সুড়ঙ্গ পথে কাজে অনিয়মের অভিযোগ, দেওয়াল ভেদ করে ঢুকছে জল। এবারে শুনুন বিস্তারিত খবর। আগামী 21 মে পর্যন্ত আসামের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বিভাগীয় সতর্কবার্তায় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুযায়ী দক্ষিণ আসামের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 21 মে পর্যন্ত আসাম ও মেঘালয়ের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল বর্ষণের ফলে নিচু এলাকায় জল জমে যেতে পারে, যান চলাচলে বিঘ্ন করতে পারে এবং পাহাড়ি অঞ্চলে স্থানীয় ভূমিধসের আশঙ্কা রয়েছে। বিশেষত বন্যাপ্রবণ এবং ভূমিধসপ্রবণ এলাকায় জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরবর্তী খবরটি হলো, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজ্যে উচ্ছেদ অভিযান। রাজ্যে অব্যাহত রয়েছে উচ্ছেদ অভিযান। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এবার কামরূপ জেলা প্রশাসন আমিনগাঁওয়ের নুমলি জলাহ এলাকায় সরকারি জমিতে উচ্ছেদ অভিযান চালায়। অভিযোগ, জেলা আয়ুক্ত কার্যালয়ের পিছনের সরকারি জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল একটি পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই ফুকনচন্দ্র বোরা ও বিনীতা দাসের বসতবাড়ি উচ্ছেদ করে জেলা প্রশাসন। জানা গেছে, গোপালন ও তাঁত শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করত পরিবারটি। প্রায় 40 বছর ধরে তারা ওই জমিতে বসবাস করে আসছিল। পাশাপাশি 388 নম্বর রসিদের মাধ্যমে নিয়মিত খাজনাও প্রদান করা হয়েছে বলে দাবি পরিবারের। পরবর্তী খবরটি হলো, বড় ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ করল এক ব্যক্তি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বড়পোতা থানার অধীন অবংপোতার এলাকায়। বৃহস্পতিবার রাতে 2 ভাই ললিত গগৈ ও দিলীপ গগৈ মদ্যপান নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। ছোট ভাই ললিত গগৈ নিজের দাদা দিলীপ গগৈকে হত্যা করে বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গেছে, মদ্যপানকে কেন্দ্র করে 2 ভাইয়ের মধ্যে তীব্র বচসার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে সেই বচসা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের জেরে গুরুতরভাবে আহত হন দিলীপ গগৈ, পরে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ললিত গগৈ নিজেই বড়পোতার থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, মদ্যপান সংক্রান্ত বিবাদ থেকে এই হত্যাকাণ্ডের সূত্রপাত। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী খবরটি হলো, নগাঁও লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। নির্বাচনের ঠিক আগে 2024 সালে এই আসন থেকে জয়ী কংগ্রেস নেতা প্রদ্যুৎ বরদলৈ বিজেপিতে যোগ দেওয়া এবং লোকসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ায় শূন্য হয়। যদিও নির্বাচন কমিশন এখনও উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি, তবে এই আসনকে ঘিরে এখন থেকেই তৎপরতা বাড়াতে শুরু করেছে শাসক দল। বিজেপি প্রদেশ সভাপতির পক্ষ থেকে 11 সদস্যের একটি পরিচালন ও ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। জাগিরোডের বিধায়ক তথা মন্ত্রী পীযূষ হাজারিকাকে এই কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন কংগ্রেসে থাকার পর গত মার্চ মাসে দল ত্যাগ করেন প্রদ্যুৎ বরদলৈ। তিনি অভিযোগ করেছিলেন, কংগ্রেসে তাকে উপেক্ষা করা হচ্ছিল এবং সাংগঠনিকভাবে তার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না। গত 18 মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। পরবর্তী খবরটি হলো, কাটিগড়া সমষ্টির ফুলবাড়ি তারিণীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিজ ফুলবাড়ি প্রথম খণ্ড রাজস্ব গ্রামে নদীভাঙ্গন ক্রমশ তীব্র আকার ধারণ করায়
চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী বাসিন্দারা। স্থানীয়দের আশঙ্কা, এখনই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে প্রায় 200-রও বেশি পরিবারের বসত ভিটে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ফুলবাড়ির তারিণীপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা বাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে পরিস্থিতির ভয়াবহতা প্রত্যক্ষ করেন এবং সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের পাশাপাশি বিধায়কেরও দৃষ্টি আকর্ষণ করেন। পরিদর্শনকারী প্রতিনিধিদের বক্তব্য, ইতিমধ্যেই নদী তীরে ব্যাপক বাঙ্গন শুরু হয়েছে, পাশাপাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে, যা আগামী দিনে আরও ভয়াবহ বিপদের ইঙ্গিত দিচ্ছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে বহু পরিবার সর্বস্ব হারাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। পরবর্তী খবরটি হলো, 1 ঘন্টা টানা বৃষ্টি দিলেই গোটা শিলচর শহর কৃত্রিম বন্যায় ডুবে যাওয়া শিলচরের জন্য নতুন নয়, তবে অনেক প্রতিশ্রুতি দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে এবং স্থানীয় প্রতিনিধিদের উপর নজর রয়েছে সাধারণ মানুষের। প্রাক্তন সাংসদ রাজদীপ রায় এবার শিলচরের বিধায়ক, তবে তিনি বিধায়ক হিসেবে প্রথম কৃত্রিম বন্যা দেখার সঙ্গে সঙ্গেই এই দায় শহরবাসীর নাগরিক দায়িত্বের উপর চাপালেন। বন্যা প্রতিরোধে সকাল থেকে তৎপর হন তিনি এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে মাঠে নামেন। অনেকের সঙ্গে কথা বলেন এবং সংবাদ মাধ্যমকে জানান প্রাথমিকভাবে যে কাজ করলে জল বেরিয়ে যাবে সেটা করা হচ্ছে। জমা জলের পেছনে অন্যতম কারণ হচ্ছে প্রতিটি নেলায় হাজার হাজার প্লাস্টিকের বোতল এবং অন্যান্য প্লাস্টিক সামগ্রী। এই বিষয়টি নিয়ে রাজদীপ এদের সামাজিক মাধ্যমে খানিকটা আক্ষেপের সুরে বলেন, আমাদের নাগরিক দায়িত্ব নিয়ে উত্তর থেকে প্রশ্ন বেশি। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়েও বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, আমরা বিভিন্ন বিভাগকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি, তবে এই সমস্যার পেছনে অন্যতম দায়ী আমাদের মধ্যে নাগরিক দায়িত্ববোধের অভাব। পরবর্তী খবরটি হলো, ভার্চুয়াল শুনানি ও বিচারপতিদের একসঙ্গে গাড়িতে যাতায়াতের সিদ্ধান্ত, জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। জ্বালানি সাশ্রয় এবং প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল দেশের সর্বোচ্চ আদালত। আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দিষ্ট দিনগুলিতে সুপ্রিম কোর্টে মামলার শুনানি সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে হবে। পাশাপাশি বিচারপতিরা একসঙ্গে গাড়িতে যাতায়াত বা কার পুলিংয়ের পক্ষে সম্মতি জানিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রশাসনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার, শুক্রবার এবং অন্যান্য নির্ধারিত বিভিন্ন দিনে তালিকাভুক্ত সমস্ত মামলার শুনানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে। আংশিক কার্যদিবসেও শুধুমাত্র ভার্চুয়াল শুনানির ব্যবস্থাই চালু থাকবে। কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ দফতরের 12-এর এক নির্দেশিকার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই নির্দেশিকায় জ্বালানি সংরক্ষণ এবং সরকারি কাজের দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সময়মতো ভিডিও কনফারেন্সের লিঙ্ক পাঠানো হয় এবং শুনানির সময় কোনো প্রযুক্তিগত সমস্যা না হয় সেদিকেই নজর রাখতে হবে। এছাড়া জ্বালানি সাশ্রয়ের সঙ্গে বিচারপতিরাও একসঙ্গে গাড়িতে যাতায়াতের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। আদালতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি শাখা বা বিভাগের সর্বাধিক 50% কর্মী সপ্তাহে 2 দিন পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে পারবেন। প্রতিটি বিভাগের রেজিস্ট্রিদের সাপ্তাহিক ডিউটি তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে যাতে আদালতের স্বাভাবিক কাজকর্মে কোনো প্রভাব না পড়ে। বাড়ি থেকে কাজ করা কর্মীদের ফোনে সবসময় উপলব্ধ থাকার পাশাপাশি প্রয়োজন হলে অফিসে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, নতুন সরকারের প্রথম অধিবেশনেই বড় আইনি পদক্ষেপের পথে এগোচ্ছে দিশপুর। আসামে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালুর প্রস্তুতি জোরদার করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী 26 মে আসাম বিধানসভায় ইউসিসি বিল উত্থাপন করা হবে। সামাজিক মাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী জানান, আসামে প্রস্তাবিত ইউসিসি সকল নাগরিকের জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে। বিশেষ করে মহিলা ও শিশুদের অধিকার সুরক্ষিত করাই এই আইনের অন্যতম প্রধান লক্ষ্য হবে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, রাজ্যের জনজাতি এবং আদিবাসী সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখা হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী জনজাতি ও আদিবাসী সমাজের নিজস্ব রীতি, প্রথা এবং সামাজিক ঐতিহ্য রক্ষা করতেই তাদের ইউসিসি থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে। অর্থাৎ একদিকে এক রাজ্য এক আইনের নীতি কার্যকর করতে চাইছে সরকার, অন্যদিকে প্রথাগত সমাজের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখতে চাইছে দিশপুর। হিমন্ত বিশ্ব বলেন, প্রস্তাবিত আইন বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তির অধিকার এবং লিভ ইন সম্পর্কের মতো ব্যক্তিগত বিষয়গুলিকে এক অভিন্ন আইনি কাঠামোর মধ্যে আনবে।
তার দাবি, এই আইন কার্যকর হলে ব্যক্তিগত আইনের ক্ষেত্রে সমতা, স্বচ্ছতা এবং আইনি সুরক্ষা আরও শক্তিশালী হবে। প্রস্তাবিত ইউসিসি অনুযায়ী মহিলাদের বিবাহযোগ্য বয়স 18 বছর এবং পুরুষদের বিবাহযোগ্য বয়স 21 বছর নির্ধারণ করা হবে। বিবাহ এবং লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে 60 দিনের মধ্যে বাধ্যতামূলক নিবন্ধনের প্রস্তাব রাখা হয়েছে। এর মাধ্যমে সম্পর্কের আইনি নথিভুক্তি নিশ্চিত করতে চাইছে সরকার। মহিলাদের অধিকার সুরক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, স্বামী, স্ত্রী, সন্তান এবং অভিভাবকদের ক্ষেত্রে উত্তরাধিকারের সমান অধিকার নিশ্চিত করা হবে। বিবাহিত মহিলা এবং লিভ ইন সম্পর্কে থাকা মহিলাদের জন্য স্পষ্ট ভরণ পোষণের অধিকারও আইনে রাখা হবে। শিশুদের অধিকার নিয়েও প্রস্তাবিত ইউসিসিতে গুরুত্বপূর্ণ বিধান রাখা হচ্ছে। সব শিশুর আইনি বৈধতা নিশ্চিত করা হবে। পাশাপাশি 5 বছরের কম বয়সী সন্তানের হেফাজতের ক্ষেত্রে মায়ের অধিকারকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আইনি নথির স্বচ্ছতা বজায় রাখতেও প্রস্তাবিত আইনে কড়া বিধান আনছে সরকার। মিথ্যা ঘোষণা দিলে শাস্তির ব্যবস্থা রাখা হবে। সরকারের মতে এতে বিবাহ, সম্পর্ক, উত্তরাধিকার এবং সম্পত্তি সংক্রান্ত নথির বিশ্বাসযোগ্যতা বজায় থাকবে। কয়েকদিন আগেই নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে আসামে ইউসিসি কার্যকরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। তারপরেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ ষষ্ঠদশ অসম বিধানসভার প্রথম অধিবেশনেই সরকার ইউসিসি বিল এনে নিজের নীতিগত অবস্থান স্পষ্ট করতে চাইছে। প্রস্তাবিত বিলের আওতায় বিবাহের ন্যূনতম বয়স, বহুবিবাহ নিষিদ্ধকরণ, কন্যা সন্তানের সম্পত্তির সমান অধিকার, উত্তরাধিকার, বিবাহ নিবন্ধন, বিবাহ বিচ্ছেদ এবং লিভ ইন সম্পর্কের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তী খবরটি হলো, জালালপুর বৈরবপল্লীর অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন চক্রবর্তীর বাড়িতে সংগঠিত ডাকাতির ঘটনার 48 ঘন্টার মধ্যে সন্দেহভাজন 3 ডাকাতকে আটক করে নজির স্থাপন করল গুমরা পুলিশ। ইনচার্জ প্রণব বিলি এবং এসআই ক্যানিলো শ্যাম রেংমার বিশেষ অভিযানে গতরাতে পশ্চিম কাটিগড়ার বিভিন্ন অঞ্চল থেকে আটক করা হয় এই 3 জনকে। এছাড়াও অন্য আরেক সন্দেহভাজন ডাকাতের ঘর থেকে পাওয়া গেছে 3টি গ্যাস সিলিন্ডার, গাড়ির ডায়নামো মোটর সহ অগুনতি রেঞ্জ, প্লায়ার ও স্ক্রুড্রাইভার সহ একটি নম্বর প্লেটবিহীন বাইক। ধৃতরা হচ্ছে লারংপাড়ের জ্যোতিষ দাস, আমতলার সবির উদ্দিন ও কালাঞ্চুড়ার শ্যামসুন্দর গড়। জানা গেছে, পরশুরাতে বৈরবপল্লীর চন্দন চক্রবর্তীর বাড়িতে ডাকাতির ঘটনা সংঘটিত হবার পর গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে এলাকায় ফাঁদ পাতেন আইসি প্রণব মিলি। সাফল্য আসে এদিন সকাল 11টায়। জালালপুর এলাকার এক সন্দেহভাজন ব্যক্তিকে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। ওই ব্যক্তিকে টানা জেরা চালানোর পর সম্প্রতি এই এলাকায় সংঘটিত অনেক চুরি ডাকাতি সম্পর্কিত ঘটনার খবর পায় পুলিশ। সে অনুযায়ী গভীর রাতেই আইসি মিলির নেতৃত্বে পশ্চিম কাটিগড়ার বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় গুমরা পুলিশের 3টি পৃথক দল। প্রথমেই বাংলাদেশ সীমান্তবর্তী আমতলা থেকে আটক করা হয় কুখ্যাত সবির উদ্দিনকে। ওই সময় সবির উদ্দিনের গড়েই লুকিয়ে ছিল কালাঞ্চুলার শ্যামসুন্দর গড়। তাদের রাতেই জেরা করে গুমরা পুলিশ খোঁজ পায় গাট্টারকুড়া গ্রামের ফারুক নামের ব্যক্তিকে। ভোর 3:30টা নাগাদ গুমরা পুলিশ হানা দেয় ফারুকের বাড়িতে, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। তবে বাড়িঘর তল্লাশি করে উদ্ধার হয় 3টি চুরাই গ্যাস সিলিন্ডার, গাড়ির মোটরসহ প্রায় কেজি 10 গাড়ির যন্ত্রপাতি। পরবর্তী খবরটি হলো, গভীর রাতে রহস্যজনকভাবে নিখোঁজ কিশোরী, 1 সপ্তাহ পুরো সন্ধানহীন। দোলাইয়ের নতুন বাজার সংলগ্ন ক্লেবার হাউস চা বাগান এলাকায় এক ষোড়শী কিশোরীর রহস্যজনক নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ কিশোরীর নাম সঙ্গীতা বর। তিনি প্রয়াত কাঞ্চনপুরের কন্যা বলে জানা গেছে। গত 9 মে গভীর রাতে বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। ঘটনার প্রায় 1 সপ্তাহ অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান না মেলায় উদ্বেগ উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে পরিবার ও স্থানীয়দের মধ্যে। পরিবার সূত্রে জানা গেছে, গত 9 মে শনিবার রাত আনুমানিক 12টার পর থেকে সঙ্গীতাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে সঙ্গীতার বৌদি গায়ত্রী রানী বর 11 মে দোলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। থানায় দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, সেদিন গভীর রাতে তিনি সঙ্গীতার ঘরে গিয়ে দেখতে পান ঘর ফাঁকা। প্রথমেই পরিবারের সদস্যরা ভেবেছিলেন হয়তো বাড়ির আশেপাশেই কোথাও গিয়েছে সে, কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের উদ্বেগ বেড়ে যায়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সঙ্গীতার ঘর থেকে তার ব্যবহৃত কিছু কাপড় ও প্রয়োজনীয় নথিপত্র খুঁজে পাওয়া যায়নি। এতে পরিবারের সন্দেহ আরও গভীর হয়েছে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনদের বাড়ি, পরিচিতদের কাছে এবং আশপাশ এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালান,
কিন্তু কোথাও তার কোনো সন্ধান না মেলায় অবশেষে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তারা। নিখোঁজ হওয়ার সময় সঙ্গীতার পরনে ছিল সাদা রঙের টপ ও হাফ প্যান্ট। গায়ের রং শ্যামবর্ণ, চুল লম্বা এবং উচ্চতা প্রায় 4 ফুট 9 ইঞ্চি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও কিশোরীর কোনো খোঁজ না পাওয়ায় এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। নিখোঁজ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়েও স্থানীয় মহলে চলছে বিস্তর আলোচনা। পরিবারও ক্রমশ ভেঙে পড়ছে মানসিকভাবে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন এবং সঙ্গীতার নিরাপদ উদ্ধারের আবেদন জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।